স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আর এরই ধারাবাহিকতায় প্রতি রোববার আমরা কথা বলি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে। আজকের পর্বে আমরা কথা বলবো মেনোপজ সমস্যা নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সাথে আছেন গাইনি বিশেষজ্ঞ ও অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভিন। স্বাগত জানাচ্ছি আপনাকে। মেনোপজ তো একজন নারী জীবনের খুব স্বাভাবিক ঘটনা। একটা নির্দিষ্ট বয়সের পরে বা একটা নির্দিষ্ট সময়ের পরে মেনোপজ ঘটবে, কিন্তু এটার ফলে শারীরিকভাবে কিছু সিগনিফিকেন্ট পরিবর্তন আসে। সেটা নিয়ে আমি জানতে চাইবো নিশ্চয়ই। তার আগে শুরুতে জানতে চাই যে চিকিৎসা বিদ্যার ভাষায় মেনোপজ কি এবং এটা কেন হয়? আচ্ছা, ধন্যবাদ। অত্যন্ত একটি চমৎকার প্রশ্ন। আসলে মেনোপজ বলতে আমরা যেটা সাধারণভাবে যেটা বুঝে থাকি যে জীবনের ক্লান্তি লগ্নে এসে একটি নারীর মাসিকটা যখন বন্ধ হয়ে যায় এবং নারী আর সন্তান ধারণ করার ক্ষমতা রাখে না। কিন্তু মেডিকেল টার্মে আমরা যেটা বলে থাকি, একটা নারীর জীবনের শেষে এসে যদি প্রায় 1 বছর মাসিকটা বন্ধ থাকে, তখন আমরা বলে থাকি যে তার মেনোপজ হয়েছে। এটা সাধারণত দেখা যায় যে 45 থেকে 50 বছর ওই সময় হয়ে থাকে। আমরা এভারেজে হয়তো বলে থাকি 50-51 বয়সে হয়ে থাকে। আচ্ছা, কিন্তু অনেকের অনেক আর্লি হয়ে যায়। অনেকে অভিযোগ করেন যে 40 বছর বা তারও আগে 35-এর পরেই হচ্ছে মেনোপজ হয়ে যায়। এটা কি স্বাভাবিক বলবেন নাকি অস্বাভাবিক বলবেন? আমাদের রেঞ্জটা হচ্ছে 45 থেকে শুরু করে 55 পর্যন্ত। কিন্তু 40-র আগে যদি হয়ে যায় মেনোপজটা, তখন আমরা সেটাকে কিন্তু আমরা নর্মাল বলবো না, সেটাকে বলা হয় প্রিমেচুর মেনোপজ। এবং সেটার পিছনে হয়তো কোনো কারণ থাকতে পারে, প্যাথোলজিক্যাল কোনো কারণ থাকতে পারে, তখন আমাকে সেটা ফাইন্ড আউট করতে হয়। কিন্তু 45 থেকে 55 পর্যন্ত সেটা একটা নর্মাল রেঞ্জ। আচ্ছা, এবং সবচেয়ে বড় যেটা বিষয় যেটা হচ্ছে, আগে কিন্তু মেনোপজটা আমাদের দেশে নারীদের আগে হতো, দেখা যেত 45-এ হয়ে যেত। এখন কিন্তু আমাদের বেটার লিভিং স্টাইল, লাইফস্টাইল সব কিছুর জন্য কিন্তু মেনোপজের এজটা বেড়েছে। যেটা আমাদের মেয়েদের মাসিক যেটা শুরু হয় সেটার এজটা যেমন কমেছে, আর মেনোপজের এজটা কিন্তু আমাদের বেড়েছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে আমাদের লাইফস্টাইলে যে চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমাদের মেনোপজের এজটা বেড়েছে। তার মানে মেনোপজের সময়টা যদি বাড়ে, সেক্ষেত্রে একজন নারীর জন্য সেটা কি সেটার জন্য সেটা একটা পজিটিভ সাইন। সে অনেকদিন পর্যন্ত তার ন্যাচারাল যে হরমোন আছে শরীরে, যে হরমোনটা সেটা সাপ্লাইটা মানে আছে। কারণ মেনোপজের পরে যে অ্যাব্রাপ্টলি দেখা যায় যে আমাদের ফিমেল হরমোন যেটা আছে, এস্ট্রোজেন হরমোন যেটা, সেটা অনেক ডেফিসিয়েন্সি হয়ে যায়। এবং এস্ট্রোজেন হরমোনের ঘাটতির জন্য, অভাবের জন্য কিন্তু বিভিন্ন মেনোপজের সিমটম উপসর্গগুলো হয়ে থাকে। আচ্ছা, মেনোপজের ফলে কি কি উপসর্গ দেখা যায় সেটা নিশ্চয়ই শুনবো। তার আগে একটু মেনোপজের নিশ্চয়ই কিছু ধাপ আছে, মানে কখন হবে শুরুটা, বা হচ্ছে তার একটা লক্ষণ থাকে, তারপরে সেটা যখন হচ্ছে তখন বা পরবর্তী পর্যায়ে, এইগুলো নিয়ে একটু জানতে চাই। ধাপগুলো নিয়ে যেটা হচ্ছে মেনোপজের হয়তো 2-3 বছর আগে থেকে যেটা প্রথমে দেখা যায় যে মেয়েদের পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায়। হয়তো কারো ক্ষেত্রে সেটা হচ্ছে হয়তো অনেকদিন পরপর হচ্ছে, বা কারো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো অনেক বেশি হচ্ছে, হয়তো মাসে 2-3 বার হচ্ছে। ডিউরেশনটা হয়তো দেখা যায় নর্মাল যেটা 5 to 7 ডেজ পিরিয়ড, সেটা হয়তো 8-10 দিন পর্যন্ত হচ্ছে। আবার দেখা যাচ্ছে মানে ইন্টারভেলটা বেড়ে যাচ্ছে, অ্যামাউন্টও বেড়ে যাচ্ছে, গ্যাপটা সব কিছু বেড়ে যাচ্ছে। এবং এভাবে এলোমেলো হতে হতে তারপর দেখা যায় যে একটা সময় এসে 1 বছর পিরিয়ড হচ্ছে না। তো এই সময়টাকে আমরা বলে থাকি পেরিমেনোপজ। পেরিমেনোপজের পিরিয়ডের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। আচ্ছা, পুরো 1 বছর মেনোপজ হচ্ছে না, এরপরে কি আবার হওয়ার সম্ভাবনা থাকে কিনা? আচ্ছা, না, এরপরে তো মেনোপজ যখন আমরা 1 বছর পিরিয়ড বন্ধ থাকবে, একটা মেয়ে যখন এই বয়সে থাকবে, 1 বছর পিরিয়ড হবে না, তখন আমরা ডিক্লেয়ার করবো যে মেনোপজ হয়ে গেছে। কিন্তু মেনোপজের পরে আবার ব্লিডিং হওয়া, সেটা কিন্তু নর্মাল না। সেটাকে আমরা বলে থাকি যে পোস্ট মেনোপজাল ব্লিডিং। এবং সেটার পিছনে কিছু না কিছু কারণ থাকে, এবং 1/3 অফ দ্য কেসে কিন্তু জ্বরের কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু কারণ থাকতে পারে। কাজে যাদের একবার মেনোপজ হয়ে গেছে, অনেক সময় আমরা হরমোন কিছু জাতীয় পরীক্ষা করে আমরা দেখতে পারি যে মেনোপজ হয়ে গেছে, কনফার্ম করে দেন। কিন্তু সাধারণত এই যে যদি 1 বছর বন্ধ থাকে, তখন আর কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা, একটু যদি আমাকে মেনোপজের ধাপগুলোর পরে লক্ষণ আর উপসর্গগুলো যদি জানতে চাই। আচ্ছা, যে কি কি ধরনের লক্ষণ দেখা যেতে পারে বা কি ধরনের উপসর্গগুলো দেখা যেতে পারে? প্রথমে তো বললাম যে 2-3 বছর পিরিয়ডটা এলোমেলো হতে 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 তারপরে যে 1 বছর বন্ধ থাকবে। আচ্ছা, তো এই যে মেনোপজের সময় যেটা মেইন সমস্যা হয় যে মেয়েদের যে ফিমেল হরমোন যেটা এস্ট্রোজেন প্রজেস্টেরন, যেটা আমাদের মেয়েদের জ্বরের সাথে 2টা ওভারি আছে, ওভারি থেকে সিক্রেশন হচ্ছে, হরমোনের পরিমাণটা অনেক কমে যায়। তো হরমোনগুলো আমাদের বডির সমস্ত কিছু সাপোর্ট দিয়ে থাকে।
তো এই হরমোনটা যখন কমে যায় তখন কিছু কিছু হরমোন আবার আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে ফলিকুলার স্টিমুলেটরি হরমোন, লুটিনাইজিং হরমোন বেড়ে যায়। তো হরমোনের একটা ফ্ল্যাকচুয়েশনের জন্য আমাদের মেইন প্রবলেম যেটা হচ্ছে একটা হট ফ্লাশ জাতীয় সমস্যায় ভুগে থাকেন মহিলারা, যেটা হচ্ছে হঠাৎ করে দেখা যায় যে শরীর গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে হয়তো সে রাতের বেলা ঘুমের থেকে মানে ঘুম ভেঙে যাচ্ছে, শরীরে ভীষণ মানে সোয়েটিং হচ্ছে এবং সোয়েটিং হয়ে শরীরে আবার কাঁপুনি শুরু হয়ে যায়। এটাকে আমরা মেডিকেল টার্মে হট ফ্লাশ বলে থাকি। এটা একটা অত্যন্ত মানে মানে সমস্যা হয়ে থাকে নারীদের এই বয়সে, এবং প্রায় 50% মহিলারাই কিন্তু এই হট ফ্লাশে ভুগে থাকেন। মানে সবাই না তাহলে? সবাই না, হয়তো কারো সেন্সিটিভিটি বেশি, তারা বেশি ভুগে থাকেন। আর কিন্তু এটা হচ্ছে যে হয়তো 2-3 বছর পরে সেটার এই 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 প্রবলেমটা হয়তো অনেকটাই হয়তো মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় অথবা হয়তো কমে যায়। আরও কিছু প্রবলেম হয়ে থাকে, যেমন এই বয়সে যেমন তাদের হয়তো বডিতে একটা পেইন হয়, হ্যাঁ, শরীরে একটা ব্যথা হতে পারে। কেন মেনোপজের সময় যে এস্ট্রোজেন হরমোন যেটা হচ্ছে আমাদের শরীরে যে বোনসগুলো আছে, বোনসে কিছুটা সাপোর্ট দিয়ে থাকে, এবং এর জন্য মানে ইসের পরে দেখা যায়, মেনোপজের পরে দেখা যায় আমাদের শরীরে যে বোনের ঘাটতিটা বেড়ে যায় এবং বোনটা উইক হয়ে যায়, ক্যালসিয়ামের ঘাটতি হয়, ভিটামিনের ঘাটতি হয়। এর জন্য দেখা যায় এই বয়সী মহিলারা সমস্ত শরীরে জয়েন্টে ব্যথা অনুভব করে থাকে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা এটা হয়ে থাকে। এবং আরও হয় যে এই এস্ট্রোজেনের অভাবে দেখা যায় যে মহিলাদের এমনও হতে পারে যে সহজেই কিন্তু বোনটা ভেঙে যেতে পারে, পড়ে যেয়ে দেখা যায় যে হাড়ে ব্যথা হতে পারে, মানে অস্টিওপোরোসিসের সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা। আরেকটা যেটা হয়ে থাকে কিছু জেনিটারিয়াল প্রবলেম হয়ে থাকে, আমাদের জেনিটাল রিজিয়নে যেগুলো আছে মেয়েদের দেখা যায় পেশাবের বিভিন্ন সমস্যা হয়ে থাকে না, এই বয়সী নারীরা প্রবলেম করে থাকে যে তাদের হয়তো ঘন ঘন পেশাব হচ্ছে, পেশাবে জ্বালা পোড়া হচ্ছে, পেশাবটা ঠিকমতো করতে পারছে না, পেশাবটা করার পরে মনে হচ্ছে যেন পেশাবটা ইনকমপ্লিট, আরও পেশাব হবে, এবং ওখানে ভ্যাজাইনে একটা ড্রাইনেস হয়। ড্রাইনেস হলে কিন্তু তাদের সেক্সুয়ালি কিছু প্রবলেম হয়ে থাকে, সেক্সুয়াল যেটা লস অফ লিবিডো, সেক্সুয়াল মানে তার যে ডিজায়ার এগুলো কমে যায়, বা সেক্সের মানে পেইন ফিল হয়, পেইনফুল সেক্সুয়াল হ্যাবিট। তো এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে নেই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই আমার হচ্ছে কি দিলে 2 মাস পর পর, আবার 1 মাস পর পর হয়। এটা হয়েছে 7 ছিল, আবার এই হচ্ছে, কিন্তু এখন পেট ব্যথা করছে, এবার বসলাম জন্য সাথে সাথে হয়ে গেল, কিন্তু এখন আমার পেট ব্যথা করতেছে আর আপনার বয়সটা কত? আমার বয়স 18 বছর, 19 বছর 18। 19? হ্যাঁ, 19 হয় না, 2001 জন্ম। আচ্ছা, আমি যতটুকু বুঝতে পেরেছি যে ওনার পিরিয়ড 2 মাস পর পর হচ্ছে এবং প্রচন্ড ব্যথা হচ্ছে, ইরেগুলার পিরিয়ড হচ্ছে। আচ্ছা, তো আসলে আজকে এই প্রশ্ন যেটা করেছে এটা আমাদের সাবজেক্টের বাইরে, কিন্তু তার এই বয়সে যেটা হয়েছে, মেনোপজের যে পিরিয়ডের অনিয়মটা হয়, এই পিউবার্টি এজেও কিন্তু পিরিয়ডের অনিয়ম হতে পারে, যেটা কিছুটা হরমোনের কারণে হয়ে থাকে। আর পেইনটা কিন্তু একটু পেইন কিন্তু অনেকের হতে পারে, কিন্তু বেশি পেইন হলে দেখতে হবে যে তার জ্বরের কোনো ইনফেকশন আছে কিনা। আবার এন্ডোমেট্রিওসিস নামক একটা ডিজিজ আছে যেটা খুব ইয়াং এজে হতে পারে মেয়েদের। এটা কি ধরনের এন্ডোমেট্রিওসিসটা এটা অ্যাকচুয়ালি একটা হরমোনাল প্রবলেম, যেটা হচ্ছে যেটা আমাদের যেই লেয়ার থেকে যেটা ব্লিডিংটা হচ্ছে, এটা যদি কোনো ডিসফাংশন থাকে তখন কিন্তু সেই প্রবলেমটা হতে পারে। তো এটার কারণে কিন্তু পেইন হতে পারে, তো বা ইনফেকশন থেকে হতে পারে। তা একটু পেইন কিন্তু পিরিয়ডের সময় অনেকেরই হয়ে থাকে, সেটা ইয়াং বয়সে বেশি হয়ে থাকে, যেটাকে আমরা মেডিকেল টার্মে ডিসমেনোরিয়া বলে থাকি। এরকম যদি কিছু হয় তাহলে একটু পেইন কিলার, প্যারাসিটামল আছে বা বিউটাপেন জাতীয় ওষুধ আছে, এলজি জাতীয় ওষুধ আছে, এগুলো একটা কিছু খেতে পারে। কিন্তু যদি বেশি প্রবলেম হয় তাহলে তাকে একটু হরমোন প্রোফাইল করে একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আর পিরিয়ডটা ইরেগুলার যেহেতু হচ্ছে, আমার মনে হয় তার একটু আল্ট্রাসাউন্ডটা করে নিতে হবে। থাইরয়েডের প্রবলেমের জন্য কিন্তু অনেক সময় পিরিয়ড ইরেগুলার হতে পারে। থাইরয়েড ফাংশন টেস্ট, একটা আল্ট্রাসাউন্ড, এগুলো করে নিয়ে দেখতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা, এবং যে প্রবলেম আছে সেই অনুযায়ী তাকে চিকিৎসা নিতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমার নিজেরও কিছু প্রশ্ন আছে। থাইরয়েডের কথা যখন আপনি বললেনই, আমাদের সাথে একজন দর্শক আছে, দর্শকের প্রশ্ন নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আমার স্ত্রীর বাচ্চা হয়েছে 14 মাস হচ্ছে, 14 মাস থেকে মাসিক বন্ধ আছে, এটার জন্য কিছু করতে পারে কি?
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক। আচ্ছা ঠিক আছে। Next এবার। তো উনি যেটা বলেছে ওনার বাচ্চা ডেলিভারি হয়েছে 14 মাস আগে, এখন মাসিক বন্ধ আছে। এটা কিন্তু অনেকটা ন্যাচারাল একটা ওয়ে। সেটা হচ্ছে ডেলিভারির পরে পিরিয়ডটা প্রায় যতদিন পর্যন্ত মা ব্রেস্ট ফিডিং করছে ততদিন কিন্তু একটা ন্যাচারাল কন্ট্রাসেপশন হয় এবং পিরিয়ডটা বন্ধ থাকে। এটাকে আমরা আচ্ছা। বলে থাকি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। হ্যাঁ, প্রায় 2 বছর পর্যন্ত কিন্তু পিরিয়ড বন্ধ থাকতে পারে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তাকে কিন্তু সেটাও ফাইন্ড আউট করতে হবে যে সে কি প্রেগনেন্ট হয়ে গিয়েছে কিনা। আচ্ছা। এমনও হতে পারে যে হয়তো সে ব্রেস্ট ফিডিং করছে, সে ভাবছে যে হয়তো প্রেগনেন্সির পরে যে মানে হয়তো তার পিরিয়ডটা বন্ধ আছে। এখানে প্রথমেই তাকে যেটা জানতে হবে যে সে কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করছে কিনা এবং সে প্রেগনেন্ট হয়েছে কিনা। তো আমার মনে হয় ওনার জন্য আমার যেটা অ্যাডভাইস, উনি অবশ্যই কোনো গাইনোকোলজিস্টের কাছে যে প্রথমে প্রেগনেন্সি টেস্টটা করিয়ে নেবে যে উনি প্রেগনেন্ট কিনা, এবং প্রেগনেন্সি যদি এক্সক্লুড হয় তাহলে তো খুবই ভালো। আর তাহলে তাকে কন্ট্রাসেপটিভের মধ্যে আছে কিনা, কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। আর সেই দুটো যদি এনশিওর হয় তাহলে এই পিরিয়ডটা বন্ধ থাকতে পারে। যেহেতু সে ব্রেস্ট ফিডিং করছে এটাতে টেনশন হওয়ার কিছু নেই। কতদিন পর্যন্ত এটা বন্ধ থাকে? এটা ভ্যারি করে, কারো দেখা যায় 3 মাস পরে পিরিয়ড চলে আসছে, কারো 6 মাস পরে, কারো হয়তো 2 বছরও বন্ধ থাকতে পারে। যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করছে, টোটালি ব্রেস্ট ফিডিং করছে, তাদের কিন্তু এটা একটা ন্যাচারাল কন্ট্রাসেপশন হিসেবে কাজ করে, যে তার কোনো কন্ট্রাসেপটিভ প্রয়োজন হয় না। এটা ন্যাচারাল একটা প্রোটেকশন দিচ্ছে। কাজে আমার মনে হয় যে উনি হয়তো ব্রেস্ট ফিডিং করছে, এর জন্য হয়তো পিরিয়ডটা এখনো বন্ধ আছে। আচ্ছা, আপনি বলছিলেন যে থাইরয়েডের ইরেগুলেটরির মানে থাইরয়েডের প্রবলেমের কারণে পিরিয়ডটা ইরেগুলার হয়, কিন্তু মানে 18-19 বছর বয়সের ওই সময়টাতেই কি থাইরয়েডের প্রবলেম হতে পারে? অবশ্যই হতে পারে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমাদের সমাজে এখন, আমাদের সমাজে না টোটালি কিন্তু থাইরয়েডের প্রবলেমটা কিন্তু অনেক মানে অনেক এটা মানে ইনসিডেন্সটা অনেক বেড়ে গেছে। আগে যেমন আমাদের ছিল ডায়াবেটিসটা আমরা স্ক্রিনিং করতাম, হ্যাঁ, হাইপারটেনশন আছে কিনা। এখন কিন্তু প্রতিটা মেয়ে যখন আসছে কোনো প্রবলেম না হলেও কিন্তু আমরা থাইরয়েডটা একটা রুটিন মানে স্ক্রিনিং এর মধ্যে আমরা করে থাকি। এবং দেখা যায় যে 30-40% ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হয়তো থাইরয়েডের প্রবলেম আছে, হ্যাঁ, হাইপোথাইরয়েডে ভুগছে। এবং এই থাইরয়েডের প্রবলেমের জন্য পিরিয়ডে নানাবিধ প্রবলেম হচ্ছে, তাদের বন্ধ্যাত্ব হচ্ছে, এবং যারা কনসেপ্ট করেছে তাদের কিন্তু থাইরয়েডের প্রবলেমের জন্য প্রেগনেন্সি আউটকামটা অনেক ডিফারেন্স হচ্ছে, হয়তো অ্যাবর্শন, মিসক্যারেজ, প্রিটার্ম ডেলিভারি এগুলো হচ্ছে। আচ্ছা, যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের যদি মেনোপজ হয় তাদের ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলে কিনা থাইরয়েডের সমস্যাটা? এটা হতে পারে যে প্রিমেচুর আর্লি মেনোপজ হয়ে যেতে পারে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তাদের আর্লি মেনোপজ হয়ে যেতে পারে। ওই যে যেটা বলছে 40 ইয়ার্স এর আগে যেটা হয়ে, যেটা আমি শুরুতে আপনাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু তার তো একটা হরমোনাল ইমব্যালেন্স আগে থেকেই আছে, কাজে এটা হয়তো তাকে আরো হয়তো ইফেক্ট করতে পারে, সে ধরনের হয়তো সমস্যা হতে পারে। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন যে মেনোপজ হলে কি কি ধরনের শারীরিক পরিবর্তনগুলো হয় সেটা নিয়ে। হ্যাঁ, তো মোটামুটি এগুলো বলেছি। আর যেটা হচ্ছে মেইন হচ্ছে মেনোপজের যেটা শারীরিক সমস্যার সাথে একটা মানসিক সমস্যা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। মানসিক সমস্যার মধ্যে এই সময়ে যেটা প্রবলেম হয়ে থাকে তাদের কিছুটা বিষণ্ণতা, লোনলিনেস, হয়তো একটু ইরিটেবিলিটি, মানে একটু মেজাজটা মুড সুইং যেটাকে আমরা বলে থাকি। কখনো হয়তো একটু খুব ভালো আছে, হঠাৎ করে হয়তো মেজাজটা হয়তো মানে বিগড়ে যেতে পারে, হ্যাঁ, হয়তো। তারপর হচ্ছে তার খুব লোনলি ফিলনেস, হ্যাঁ, নিজেকে একটু হেল্পলেস, এই সমস্ত প্রবলেম হয়ে থাকে। তো এর মধ্যে যেটা প্রয়োজন হচ্ছে যে তাকে অ্যাক্টিভ থাকা। এবং আরেকটা যেটা হয়ে থাকে যে মেয়েরা যেটা ভেবে থাকে যে হয়তো আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, আমার জীবনের হয়তো সবকিছু শেষ হয়ে গেছে, তাই না? আসলে কিন্তু সেটা না। একটা মেনোপজের পরে কিন্তু একটা নারীর প্রায় জীবনের 1/3 সময় থাকে। কাজে আগে থেকে যদি তার প্রস্তুত থাকে যে এই সময়টা এটা আমার মেনোপজ আসবে, এবং এটাই স্বাভাবিক জীবনের একটা হলে স্টেজ, এক স্টেজ থেকে আমি আরেকটা স্টেজে এসেছি, তার যদি এই ধরনের প্রস্তুতি থাকে তাহলে কিন্তু মেনোপজটা সে অনেক ওয়েলকাম জানাবে, খুব ইজিলি নেবে, এবং মেনোপজের সমস্যাগুলোকে সে খুব ইজিলি ওভারকাম করতে পারবে। এটা নিয়ে আমার আরো প্রশ্ন আছে, কারণ অনেকেই এই ব্যাপারটা আপনি যে বলছেন যে সহজভাবে নেয়া, ওয়েলকাম করা, এই সম্পর্কে ধারণাটাই কম থাকে আসলে। ধারণাটা কম আছে। সেটা নিয়ে নিশ্চয়ই শুনবো, একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্র। আজকের বিষয় মেনোপজ সমস্যা। আমার সাথে আছেন গাইনি বিশেষজ্ঞ ও মার্কস মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভিন। নিয়াজটি পারভিন, মেনোপজ তো শারীরিক অসুস্থতা হিসেবে এটাকে ধরা হয় না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু তারপরেও এর ফলে যে উপসর্গগুলো দেখা দেয় সেগুলো মারাত্মক আকার ধারণ করতে পারে কিনা? আচ্ছা, হ্যাঁ,
কিছু কিছু ঝুঁকি তো অবশ্যই আছে, যেমন রিপ্রোডাক্টিভ লাইফে আমাদের দেখা যায় যে শরীরে যে হরমোনটা থাকে সেটা কিন্তু কার্ডিও প্রোটেক্টিভ, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে একটা প্রোটেকশন দিচ্ছে। যে হরমোনটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের শরীরে 2 ধরনের কোলেস্ট্রল থাকে, যেই কোলেস্ট্রলটা হচ্ছে আমাদের হার্টকে প্রোটেকশন দেবে, সেই হরমোনটাকে বাড়িয়ে রাখে। কিন্তু যখনই, এবং এটা দেখা যায় যে এই মেনোপজের আগে আমাদের ছেলেদের কিন্তু বেশি হার্ট ডিজিজের প্রবণতা থাকে মেয়েদের থেকে, কিন্তু যখনই মেনোপজ হয়ে যায় তখন আমাদের শরীরে হরমোনটা, এস্ট্রোজেন হরমোনটা কমে আসে, এবং তখন দেখা যায় যে এই এস্ট্রোজেন হরমোনের যে বেনিফিশিয়াল ইফেক্টটা থাকে সেটা থাকে না, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু মেনোপজাল লেডিদের ক্ষেত্রে কিন্তু হার্ট ডিজিজ, যেটা করোনারি হার্ট ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, স্ট্রোক, এটার ইনসিডেন্সটা বেড়ে যায়। তো এর জন্য মানে যেহেতু মেনোপজাল এই হার্ট ডিজিজের রিস্কটা বেড়ে যায়, এই জন্য অনেক সময় আমাদের সেটাকে ওভারকাম করার জন্য আমাদের হরমোন ট্রিটমেন্ট আমাদের অনেক সময় নিতে হয়। তার মানে একদম সরাসরি একটা সম্পর্ক আছে মেনোপজের সঙ্গে হৃদরোগের। হ্যাঁ, হৃদরোগের একটা ঝুঁকিটা সম্পর্ক বেড়ে আছে, যায়। যেটা মানে প্রি মেনোপজাল স্টেজে এস্ট্রোজেন হরমোনটা আমাদের প্রোটেকশন দিয়ে থাকে। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন যে ইউরিন ইনফেকশনের ঝুঁকি বাড়ে, তো সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, ইউরিন ইনফেকশনের ঝুঁকিটা বেড়ে যায় এই বয়সে, সেটাও আমাদের হরমোনাল কারণেই হয়ে থাকে। তো এর মধ্যে যেটা হয়ে থাকে, দেখা গেল যে মহিলারা বারবার করে পেশাব করছে, তারপরে পেশাবটা আটকে রাখতে পারছে না, পেশাবের বেগ আসছে। এবং আরেকটা সমস্যা হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় জরায়ুটা কিন্তু বের হয়ে আসতে পারে মেনোপজের হরমোন ডেফিসিয়েন্সির জন্য, যেটাকে আমরা মেডিকেল টার্মে প্রলাপস বলে থাকি। তো এই জিনিসগুলো মানে আমাদের যেটা হতে বুঝতে হবে যে দিস ইজ নর্মাল। আর কিছুটা আমার এটাকে ওভারকাম করার জন্য হয়তো এর সাথে কোনো ব্যথা থাকে কিনা তলপেটে, মানে কোনো ব্যথা ধরনের কিছুটা তো অস্বস্তি বা থাকতে ব্যথা? পারে, যেহেতু ওখানে তোমার ভ্যাজাইনাল এরিয়াটাই হচ্ছে ড্রাই হয়ে যায়, তারপরে হচ্ছে ওখানে ইলাস্টিসিটিটা কমে যায়, হয়তো ফিজিক্যাল রিলেশনে হয়তো তার পেইন ফিল করতে পারে, বা ইউরিনে যদি ইনফেকশন হয় তাহলে পেইন ফিল করতে পারে। তাকে যেটা করতে হবে যে তার অনেক সময় ওভার ওয়েটের জন্য কিন্তু এই প্রবলেমগুলো বেশি হতে পারে, তো ওয়েটটা তাকে মানে নর্মাল রাখতে হয়। ইউরিন ইনফেকশন যদি হয় তাহলে সেটার জন্য ট্রিটমেন্ট নিতে হয়। আর ওখানে কিছু আমরা লোকাল হরমোনাল ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, এস্ট্রোজেন হরমোন ট্রিটমেন্ট যদি দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু যে লোকালি যে প্রবলেমগুলো হয়ে থাকে বা সেক্সুয়াল যে প্রবলেমগুলো হয়ে থাকে সেটা অনেকটাই ওভারকাম করা সম্ভব হয়ে থাকে। আচ্ছা, আপনি বলছিলেন যে এই সময় অস্টিওপোরোসিসের সমস্যাটা বেড়ে যায়, হাড়ের সমস্যা, তো সেই ক্ষেত্রে কি করবেন? কি সেটা কি শুধু ওষুধের মাধ্যমে সম্ভব, নাকি অন্য কোনো উপায় আছে, ব্যায়াম বা অন্য কিছু? মানে কি করা যেতে পারে? অস্টিওপোরোসিস যেটা বলেছি যে এস্ট্রোজেন হরমোনটা আমাদের বোনসটার যে ব্রেকডাউনটা প্রিভেন্ট করে। হ্যাঁ, এস্ট্রোজেনের জন্য আমাদের বোনটা যেটা অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, যেটা হলো বোন যেটা ক্ষয় হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়, সেটা হতে পারে না। কাজে আমাকে এমন কিছু তার লাইফস্টাইলে কিছু মডিফিকেশন আনতে হবে, যেটা হচ্ছে তার শরীরে যে ক্যালসিয়াম ভিটামিনের যে প্রভাবটা যেটা থাকে, এবং লাইফস্টাইলের মধ্যে তাকে কিছু ফুড যেটা নিতে হয় যেখানে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, এবং কিছু ফুড যেটা নিতে হবে যেটা তার ওভারওয়েট কিন্তু একটা ফ্যাক্টর, ওভারওয়েটের জন্য কিন্তু এই প্রবলেমগুলো বেশি হয়। ওয়েটটা যদি সে মেনটেন করতে পারে তাহলে কিন্তু তার এই প্রবলেমটা অতটা হবে না। কাজে কিছু কিছু ফুড আছে যেগুলো আর জাতীয় খাবার, তারপর হচ্ছে সয়া, তারপর হচ্ছে বিনস, এগুলো খেলে কিন্তু তার ওয়েটটা হয়তো মেনটেন করা ইজি হয়। আর আরেকটা হচ্ছে বোনসটা যাতে বেশি ব্রেকডাউন না হয়, যাতে বোন লস যাতে কম হয়, এর জন্য আমাদের একদম পেরিমেনোপজাল স্টেজ থেকে কিন্তু কিছু কিছু এক্সারসাইজ যেটা করতে হয়, এবং এক্সারসাইজের মধ্যে হয়তো আমাদের যেটা বলে থাকি, রিকমেন্ড যেটা করে থাকি যে হয়তো উইকলি 7 দিন সে 5 দিন হাফ এন আওয়ার হয়তো হাঁটবে বা ইয়োগা করবে, অথবা কোনো ওয়েট বেয়ারিং এক্সারসাইজ যেটা আমাদের হয়তো এই সম্বন্ধে অনেকেরই ক্লিয়ার কাট কনসেপ্ট নেই যে এক্সারসাইজটাকে আমরা যেটা বলি ওয়েট বিয়ারিং, একটা ওয়েট লিফটিং এক্সারসাইজ করতে হয়। আচ্ছা আচ্ছা, ওয়েট লিফটিং এক্সারসাইজ করলে এই আমাদের যে বোনের যে ক্ষয় হচ্ছে এটা অনেকটাই প্রিভেন্ট করা যায়। আর ন্যাচারালি যেটা আমরা করতে পারি ইয়োগা বা খুব একটু র্যাপিড হাঁটা, এগুলো করলেও কিন্তু ওয়েটটা মেনটেন হয়। তো অস্টিওপোরোসিসের জন্য আর ফুডটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের আগে থেকেই যেগুলো খাবারগুলোতে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, এগুলো নিতে হয়। প্লাস আমরা কিন্তু অনেক সময় ক্যালসিয়াম বা ভিটামিন সাপ্লিমেন্টেশনও দিয়ে থাকি। হ্যাঁ, এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম আমি, যে হচ্ছে আগে থেকে যদি ক্যালসিয়াম বা আয়রন, ভিটামিন এগুলো ইনটেক করার অভ্যাস না থাকে, যে ডেফিসিয়েন্সিটা তৈরি হয় সেটা শেষ বয়সে গিয়ে খাবারের মাধ্যমে আসলে সম্ভব কিনা এটা পূরণ করা, নাকি সাপ্লিমেন্টই একটা সে লাস্ট উপায় থাকে? ডেফিনেটলি
যার নাকি আগে থেকে ক্যালসিয়াম ভিটামিন ডেফিসিয়েন্সি ছিল, যখন নাকি হঠাৎ করে ম্যানোপজ হবে, হরমোন কমে যাবে, তার এই ডেফিসিয়েন্সিগুলো কিন্তু অনেক বেশি হবে এবং সে দেখা যাবে যে এটার সাইড এফেক্ট হিসেবে যেই অনেক সময় দেখা গেল যে ক্যালসিয়াম ভিটামিন এত বেশি কম থাকে যে হঠাৎ করে পড়ে যেয়ে কিন্তু হাড় ভেঙে যেতে পারে। বয়স্ক মহিলাদের যেটা হয়ে থাকে যে হঠাৎ করে হয়তো পড়ে গিয়েছে, কোমরের হাত ভেঙে গেল, হাঁটুর হাড় ভেঙে গিয়েছে। তো এর জন্য হয়তো দেখা গেল যে ইনভেস্টিগেশন করে যে তাদের হয়তো বডিতে হয়তো ক্যালসিয়ামটা অনেক কম আছে, ভিটামিনটি কম আছে, কিন্তু এটা উচিত যে আগে থেকেই তাকে ক্যালসিয়াম কন্টেনিং ফুড বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ভিটামিন সাপ্লিমেন্ট এগুলো আগে থেকেই নাও। আমরা কি খাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে সবসময় মায়েরা কিন্তু দেখা যায় দুধ, যেটা একটা খুব প্রোটিন বা ক্যালসিয়ামের খুব গ্রেট সোর্স, এটা সমৃদ্ধ কিন্তু উৎস, খাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আমাদের ভালো সাথে একজন খাবারগুলো- দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না ম্যাডাম, আমি মানে আপনার যে হাইপোথাইরয়েড সম্পর্কে বলছিলেন তো, এই জন্যই আর কি একটু জানতে চাচ্ছিলাম যে মানে হাইপোথাইরয়েড থাকলে মানে বেবির ক্ষেত্রে যে ডেটটা দেয় তার আগে কি কোনো মিসক্যারেজ হয়ে যায়? মানে আমার হচ্ছে এপ্রিলের 22 তারিখে আপনার হচ্ছে বেবির ডেটটা ছিল, আর আমার মার্চের হচ্ছে 8 তারিখের দিকে বেবিটা পেটের মধ্যে মারা যায়। এটা একটু জানতে চাচ্ছি যে মানে এটা কি হাইপোথাইরয়েডের কোনো সমস্যার কারণে? কিসের ডেট তোমাকে দিয়েছে? ডেলিভারি ডেট দিয়েছে? হ্যাঁ, এপ্রিলে ডেট ছিল, এপ্রিলের 8 তারিখে, কিন্তু মার্চে বাবুটা মারা যায়। তো উনি জানতে চাচ্ছেন যে থাইরয়েডের কোনো প্রবলেমের কারণে এটা হয়েছে কিনা। বেবি মারা গিয়েছে? হ্যাঁ। তোমার বেবি মারা গিয়েছে? জি। আচ্ছা, না বেবি মারা গিয়েছে এমন হতে পারে যে তোমার ডেলিভারিটা কি 9 মাস পূর্ণ হয়েছে না আগে হয়েছিল? তোমার বেবি ডেলিভারি কি নর্মাল হয়েছে না? হুম, আমার 33 সপ্তাহ ছিল, যার মধ্যে পেটে মারাটা 33 সপ্তাহ। মানে ডেলিভারি, তার মানে তোমার 9 মাস পূর্ণ হওয়ার আগেই ডেলিভারি হয়ে গেছে। এবং এটা কিন্তু তোমার একটা যে থাইরয়েড যেটা ছিল হয়তো বা কন্ট্রোলে ছিল না, এর জন্য কিন্তু তোমার প্রিটার্ম ডেলিভারি হয়ে গেছে। এবং প্রিটার্ম ডেলিভারি হলে যেটা 40 উইক্সে ডেলিভারি হওয়ার কথা, ও যেটা বলছে 30 উইক্সে হয়ে গেছে। এবং এটা কিন্তু একটা হচ্ছে এই থাইরয়েডের কমপ্লিকেশন হিসেবে হয়েছে। এবং বেবি যখন আর কি পুরোপুরি পূর্ণ হতে না পারে 40 উইক্সে, যেটা বেবির ওয়েট বা লো বার্থ ওয়েট প্রিটার্ম হয়েছে, কাজে সে হয়তো বা মানে প্রিটার্মের জন্য হয়তো বেবি হয়তো এক্সপায়ার করেছে। তো আমার মনে হয় যে, আমি জানি না উনি পুরো প্রেগনেন্সি পিরিয়ডে কোনো ডক্টরের আন্ডারে ছিল কিনা, তাকে অবশ্যই হয়তো ডক্টর আন্ডারে থাকতে হতো। এবং থাইরয়েডটা যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু আর এই সিকোয়েন্সটা হয়তো নাও হতে পারে। তো আমার মনে হয় যে উনি নেক্সট টাইম কোনো গাইনোকোলজিস্টকে দেখে, এবং ইন দ্য মিন টাইম কোনো এন্ডোক্রাইনোলজিস্টকেও দেখিয়ে তার থাইরয়েডের সব কিছু নর্মাল আছে কিনা, থাইরয়েডে কিছু টেস্ট করে থাকে, সেগুলো সব কিছু করে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং করে তারপর উনি প্রেগনেন্সিটা নেবে। এবং নেক্সট টাইম প্রেগনেন্সিতে অবশ্যই উনি রেগুলার ইন্টারনাল চেক আপে থাকবে, হসপিটাল ডেলিভারিতে হবে। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন যে এই সময় ভ্যাজাইনাল ড্রাইনেস বা হচ্ছে যোনিপথটা শুষ্ক হয়ে যায়, তো দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এটা নিশ্চয়ই একটা বড় ধরনের প্রভাব ফেলে। তো সেটা নিয়ে জানতে চাই যে এই ধরনের সমস্যাগুলো আপনাদের কাছে নিয়ে আসেন কিনা রোগীরা, এই ধরনের সমস্যা আপনারা ফেস করেন কিনা? আচ্ছা, যেটা হচ্ছে আসলে এই বয়সে একটা নারী কিন্তু আমাদের আগেও যেটা ছিল, এই প্রবলেমগুলো কিন্তু ওরা শেয়ার করতে চায় না, এরা এগুলো লুকিয়ে রাখে বা হাইড করে যায়। এই প্রবলেম যেটা একটা প্রবলেম বা এটার একটা সলিউশন আছে, এটা কিন্তু ওরা হয়তো আমাদের অনেকেরই এই ব্যাপারে কোনো ধারণা নেই। কিন্তু এখন নিয়ে আসতে পারবেন, আমরা নিশ্চয়ই এটা নিয়ে শুনবো। আর আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার মেয়ের বয়স 24 বছর। আচ্ছা, আর ওর 1 বছর মাসিক হয় না। 1 বছর চলছে? জি, 1 বছর ধরে মাসিক। আচ্ছা, আর ওই তো বেড়ে গেছে অনেক, সেটা বিয়ে হয়েছে? কি না, বিয়ে হয়নি। বিয়ে হয় না, 1 বছর মাসিক হয় না। আগে কি মাসিক নিয়মিত ছিল? ছিল প্রথমে, পরে যে এই 1 বছর আগে এই হয়তো ইরেগুলার হয়তো, আবার উৎসার পরে হয়তো, এখন 1 বছর ধরে একদিন হয় না। আচ্ছা, তার ওয়েটটা কেমন আছে? তার ওয়েট কি ওভারওয়েট আছে? ওয়েট 85 হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, যেটা উনি বলেছেন তার মেয়ের বয়স 24 ইয়ার্স এবং তার ওয়েট কিন্তু 80 কেজি, 85 কেজি, এবং তার মাসিক হচ্ছে না 1 বছর যাবত।
এবং আগেও মাসিকটি ইরেগুলার ছিল। এটা কিন্তু একটা খুবই একটা কমন সমস্যা এখন আমরা রিসেন্টলি পাচ্ছি। এবং এটার পিছনে আছে যেটাকে আমরা বলে থাকি মেডিকেল টার্মে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আচ্ছা। এবং এই সিমটমগুলো সবকিছু থাকছে, মিনিস্ট্রি ইরেগুলারিটি, তার ওভারওয়েট, এবং এবং আলটিমেটলি কিন্তু এই মেয়ের যখন বিয়ে হবে তখন কিন্তু সে বন্ধ্যাত্বে ভুগবে। আমাদের কাছে বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য আসছে, দেখা যাচ্ছে তার পিরিয়ডটি ইরেগুলার, তার ওয়েট বেশি, এবং অনেক সময় দেখা যায় যে এই কারণটার এটার পিছনে যে কারণটা থাকে হচ্ছে হরমোনের ইমব্যালেন্স। তার বডিতে দেখা যায় যে মেল হরমোনের আধিক্য হয়তো একটু বেড়ে যায়, ইমব্যালেন্স হয়, এবং এর জন্য মেলের কিছু ফিচারও কিন্তু দেখা যায়, হয়তো বডিতে দেখা যায় হেয়ার গ্রোথ বেশি হচ্ছে। তো আমার মনে হয় যে ওনার ওয়েটটা অনেক বেশি, কোন একটা গাইনোকোলজিস্টকে এবং ইন দ্য মিন টাইম কোনো এন্ডোক্রাইনোলজিস্টকে দেখিয়ে, হরমোন বিশেষজ্ঞকে দেখিয়ে তার ওয়েটটা প্রথমেই হয়তো কমাতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করে তার ওয়েটটা কমাতে হবে, এবং গাইনোকোলজিস্টের সাথে মানে কনসাল্ট করে দেখতে হবে যে হরমোন প্রোফাইলে কোথায় প্রবলেম আছে, এবং এটার জন্য কিন্তু চিকিৎসা আছে। এখনই কিন্তু চিকিৎসা নেওয়ার সময়, আর তা না হলে কিন্তু যখন সে বিয়ে হবে, কনসেপ্ট করতে যাবে, তখন কিন্তু তার ইনফার্টিলিটিতে ভুগতে হবে। এবং ওয়েট কমানোর জন্য তার স্ট্রিক্ট কোনো নিউট্রিশনিস্টের কাছে যে ডায়েট চার্ট নিয়ে এবং ফিজিক্যাল এক্সারসাইজ করিয়ে ওয়েটটা তার বিএমআই অনুযায়ী যতটুকু হওয়া উচিত, হয়তো তার 50 অ্যারাউন্ড 50-র মতো হওয়া উচিত, তার 30 কেজি প্রায় ওভারওয়েট আছে, এগুলো করলে হয়তো আশা করা যায় যে অনেকটাই হয়তো ওভারকাম হবে। ডক্টর নিয়াজ টিপারভিন, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্রে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্র। আজকে আমরা কথা বলছি মেনোপজ সমস্যা নিয়ে। আমার সাথে আছেন গাইনি বিশেষজ্ঞ ও মার্কস মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার নিয়াজ টিপারভিন। ডাক্তার নিয়াজ টিপারভিন, আপনি আমাকে যে ভ্যাজানাল ড্রাইনেস নিয়ে কথা বলছিলেন, যে এটা তো দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুতর সমস্যা তৈরি করে, তো সেটা সমাধান কি? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এটা অনেকে এক্সপোজ করতে চায় না, কিন্তু এটা কিন্তু ট্রিটমেন্ট আছে, লুকিয়ে রাখতে চায়, বলে না। হ্যাঁ, লুকিয়ে রাখতে চাই। তো আমার কথা হলো যে এটা সলিউশন আছে। তো আমরা যেটা প্রথমে হচ্ছে কাউন্সেলিং, আমার কাছে যখন আসবে আমরা তাকে কাউন্সেলিং করবো যে এটা একটা মেনোপজের হরমোনাল ডেফিসিয়েন্সির জন্য এটা হতেই পারে। সে যদি ব্যাপারটা বুঝে তাহলে কিন্তু ইজিলি কোপ করবে, এবং এই বয়সে যে তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে পারে এই কনসেপ্টটাও কিন্তু অনেকেরই নেই। তো আর এর মধ্যে আমরা কিছু ট্রিটমেন্ট যেটা দিতে পারি, হ্যাঁ, লোকালি হয়তো সে কিছু লুব্রিক্যান্ট জাতীয় ওষুধ বা হরমোন, এস্ট্রোজেন হরমোন কিছু সে ইউজ করতে পারে, হ্যাঁ, এটা যেটা প্রয়োজন আছে। আর খুব বেশি প্রবলেম হলে আমরা অনেক সময় হরমোন, সিস্টেমিক হরমোন যেটা দিয়ে থাকি, সেটাও হয়তো তাকে হেল্প করতে পারে। তো আর এই ব্যাপারগুলো এটা লুকিয়ে রাখার কিছু নেই। এটা আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন যদি অনেক মানে ক্লোজ শেয়ারিং টাইপের হয়, তাহলে তো এই ব্যাপারগুলো হাজব্যান্ডও শেয়ার করতে পারে, হাজব্যান্ডকেও কিন্তু এটা ব্যাপারে মানে শেয়ারিং হতে হবে বা বুঝতে হবে। আপনারা উৎসাহিত করছেন যাতে হাজবেন্ড এই বিষয়গুলো নিয়ে কথা বলে, এগিয়ে আসে। এখানে শুধু ফিমেল পার্টনারকে বুঝলে হবে না, হাজবেন্ডও যদি বুঝে যে এটা একটা মেয়েদের একটা এন্ড অফ দি লাইফ, এটা নর্মাল একটা চেঞ্জ, হ্যাঁ, সেও যদি ব্যাপারগুলো বুঝতে পারে তাহলে হয়তো অনেক শেয়ারিং হবে, তাহলে হয়তো এই প্রবলেমটা অনেকটা ওভারকাম করা সম্ভব। আপনি যে হরমোনাল থেরাপি বা হরমোনাল চিকিৎসার কথা বলছেন, সেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। আসলে যে কোনো কিছুর একটা সাইড এফেক্ট থাকে। তো এর মধ্যে আমরা যে হরমোনগুলো দিয়ে থাকি সিস্টেমিকভাবে, যেটা আমরা দিয়ে থাকি, সেটার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা আছে। যেমন এটা হয়তো আমাদের ব্রেস্টের উপরে কিছুটা যদি অনেক দিন ইউজ করা হয়ে থাকে, মোর দেন 5 to 10 years যদি ইউজ করা হয়ে থাকে, তাহলে কিন্তু ব্রেস্টে ম্যালিগনেন্সি করতে পারে। আরেকটা হচ্ছে আমাদের যে জরায়ু আছে, যাদের নাকি জরায়ু আছে, জরায়ুতে কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ইস্যু হতে পারে, কিন্তু সেটা হচ্ছে অনেক দিন যদি ইউজ করে থাকে, মিনিমাম 10 বছর কিন্তু এটার কোনো ইফেক্ট হয় না, 10 বছরের বেশি যদি ইউজ করা হয় তাহলে এগুলো হতে পারে। এবং এর জন্য কিন্তু আমাকে যে কোনো পেশেন্ট আসলে কিছু ইনভেস্টিগেশন করে, যে তার কোনো ম্যামোগ্রাফিটা আমরা করে নিতে হয়, তার এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে নিতে হয়, আল্ট্রাসাউন্ড করে নিতে হয়, তার প্রেশার আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার ফ্যামিলিতে কোনো ব্রেস্ট ক্যান্সারের বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কোনো ঝুঁকি আছে কিনা, এগুলো সবকিছু ডিটেইলস ইতিহাস নিয়ে তারপরে ইনভেস্টিগেশন করে কাকে আমি দিতে পারবো, কাকে দিতে পারবো, সবকিছু করে তারপর কিন্তু আমরা হরমোন রিপ্লেসমেন্টটা দিয়ে থাকি। এবং হরমোন দেওয়ার কিন্তু অনেকগুলো রুট আছে। কোনো কিছু আমরা মুখে খাওয়ার জন্য দিয়ে থাকি, কিছু প্যাচ হিসাবে ইউজ করা যায়, কিছু হয়তো লোকালি ক্রিম হিসেবে ইউজ করা যায়। কাজে একটা ডক্টর, গাইনোকোলজিস্ট, উনি নির্ধারণ করবে যে কোন হরমোনটা কিভাবে কোন পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি টঙ্গী থেকে রুনা বলছি। আমার থাইরয়েডটা ধরা পড়ে 2 বছর আগে। তো তখন ছিল, ধরা পড়ার পরে 8,
আর এবং তখন আমাকে থাইরয়েডের ট্যাবলেটটা দেওয়া হয়েছে, থাইরয়েড। হ্যাঁ, ওইটা খাওয়ার পর এখন 3 আছে, 3-এর উপরে আর উঠে নাই। এখন ম্যাম আমি কনসিভ করতে চাচ্ছি, মানে মাত্রাটা কিরকম থাকলে আমার কনসিভে কোনো ভয় থাকবে না। আচ্ছা, বয়স কত আছে? এখন 38 বছর। 38 বছর। আগে বেবি আছে? আমার গত বছরের আগের বছর একটা বেবি, 4 মাস 5 মাস, 1 মাস 7 মাস বাকি ছিল, তখন আর অ্যাবর্শন হয়ে যায়। হ্যাঁ, আর বেবি আছে কোনো? না, আমার কোনো বেবি নেই। আচ্ছা, আমি জানি না, ওনার বয়স কিন্তু 38 হয়ে গেছে, একটা তার মিসক্যারেজ হয়েছে, এখন উনি ট্রাই করছে। তো যেহেতু তার কোনো ইস্যু নেই, তার এখনই মানে কোনো ভালো গাইনোকোলজিস্ট দেখিয়ে আদার কোনো প্রবলেম আছে কিনা, কেন এখনো এতদিন প্রেগনেন্সি হয়নি, হ্যাঁ, সেগুলো সব কিছু ফাইন্ড আউট করে, জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা আল্ট্রাসাউন্ড করে দেখে নিয়ে, এবং ইন দ্য মেন টাইম তার হাজবেন্ডের কোনো প্রবলেম আছে কিনা সেটা যদি আমার সেমেন husband-এর অ্যানালাইসিস। কোনো সমস্যা নাই। আচ্ছা, কেন 38 ইয়ার্স কিন্তু আমাদের বাঙালি সমাজের জন্য একটু বেশি। আমরা বলি যে 25 থেকে মানে 20 থেকে 35 এর মধ্যে প্রেগনেন্সিটা নিয়ে নিতে, ফ্যামিলিটা কমপ্লিট করতে। 38 যে কিন্তু অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, তার প্রেশার, ডায়াবেটিস, এগুলো ঝুঁকি হতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তার জন্মগত ত্রুটি, যেটা জেনেটিক প্রবলেম কিন্তু বাচ্চার, ডাউন সিনড্রোম, এগুলো কিন্তু হতে পারে। যাই হোক, আমি ওনাকে নেগেটিভ কথা বলতে চাচ্ছি না, যেহেতু কোনো ওনার ইস্যু নেই, থাইরয়েড এখন কন্ট্রোলই আছে। আদার কিছু দেখে প্রি প্রেগনেন্সি পিরিয়ডে আমরা কিছু জিঙ্ক, ফলিক অ্যাসিড এগুলো দিয়ে থাকি, এগুলো নিয়ে আমার মনে হয় যে উনি স্টার্ট করতে পারেন, এবং রেগুলারভাবে ওনাকে গাইনোকোলজিস্টের চেক আপে থাকতে হবে। আচ্ছা, ডক্টর নিয়াজটি পারভিন, আমার সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আজকে আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সমস্ত দর্শককে। দর্শক, রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।